নমস্কার, সাহিত্য প্রীতি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কুড়ানো মেয়ে, তৃতীয় এবং শেষ পর্ব। তৃতীয় পরিচ্ছেদ, বুড়ো বর। ভাগীরথীর তীরে বৃক্ষরাজি বেষ্টিত নবগ্রাম। ভোর হইয়াছে। সকালে পাখি এখনো প্রভাতী কলকুজনে আরম্ভ করে নাই। একখানি ছেঁড়া বালাপোষ গায়ে দিয়া, মাথায় পাগড়ি বাঁধিয়া বৃদ্ধ সীতানাথ ধীরে ধীরে স্বীয় ভবনাভিমুখে চলিতেছেন। পূর্বরাত্রের বৃষ্টির জল বৃক্ষপল্লব হইতে টপ টপ করিয়া তাহার পাগড়ি ও বালাপোষ ভিজাইয়া দিতেছে। ক্রমে তিনি নিজ বাটির সদর দরজার সম্মুখে আসিয়া উপস্থিত হইলেন। দরজা বন্ধ। দুই পাশে দুটি ইষ্টক নির্মিত দেউড়ি বা বসিবার স্থান। তাহা বহুকাল সংসারের অভাবে ক্ষত বিক্ষত হইয়া পড়িয়াছে। দুই দিকে দুইটি কলিকা ফুলের গাছ এক গা করিয়া ফুলের গহনা পরিয়া দাঁড়াইয়া আছে। দ্বারে উপস্থিত হইয়া ক্ষীণ রুগ্ন কণ্ঠে সীতানাথ ডাকিলেন, নিতাই। একবার, দুইবার, তিনবার ডাকাডাকির পর বাড়ির ভিতর হইতে উত্তর পাওয়া গেল, যাই গো। নিতাই ছুটিয়া আসিয়া দরজা খুলিয়া দিল। প্রভুর পানে চাহিয়া সে অবাক। সপ্তাহের মধ্যে আকার প্রকার যেন একেবারে পরিবর্তিত হইয়া গিয়াছে। সে ছাতা নাই, লাঠি নাই, ব্যাগ নাই। এ বালাপোষ কোথা হইতে আসিল ভাবিয়া নিতাই কিছুই ঠিক করিতে পারিল না। নিতাই তাঁতির ছেলে, ভৃত্য বালক, অ্যাপ্রেন্টিসি করিতেছিল, মাহিনা পাহে না, প্রসাদ পায় মাত্র। সীতানাথ জিজ্ঞাসা করিল, কিরে নিতাই, বাড়ির সব ভালো? নিতাই বলিল, ভালো। আপনার লাঠি আর ছাতা কই? বৃদ্ধ অতি করুণভাবে নিতাইয়ের প্রতি নেত্রপাত করিলেন। নিতাই বলিল, ফেলে এসেছেন বুঝি? বৃদ্ধ কাঁদো কাঁদো হইয়া বলিলেন, হ্যাঁ নিতাই, সে গেছে। পাকা বাঁশের লাঠিগাছাটির উপর নিতাইয়ের অনেক দিন হইতে লোভ পড়িয়াছিল। একদিন সুযোগ পাইলে লাঠিখানা সে চুরি করিয়া বাড়ি রাখিয়া আসিবে, অনেক দিন হইতেই ইহা তাহার মনে মনে ছিল। সেই জন্য সে কিঞ্চিত দুঃখ অনুভব করিল। মনে করিল নিশ্চয়ই সেই মতিগঞ্জের বাড়ির কোনো ছোড়া চাকরের কাজ সে লইয়াছে, লোভ সামলাইতে পারেনি। কিন্তু ছাতাটাও লইল। সে ছাতাটা এমনই ছেঁড়া ছিল যে তাহা মনিব তাহাকে বকশিস করিলেও নিতাই লইত কিনা সন্দেহ। যদিও বা লইত, তবে তাহার বেতের শিকগুলি খুলিয়া লইয়া ধনুকের তীর করা চলিত মাত্র। সে ছাতার কোনো কাজে লাগিত না। সীতানাথ একেবারে নিজের ঘরে গিয়া বসিলেন। নিতাই চকমকি ঠুকিয়া শোলায় আগুন ধরাইল, তামাক সাজিয়া কর্তার হাতে দিল। কর্তা হুকাটা কলঙ্ক ধরা পিতলের বৈঠকের উপর রাখিয়া দিলেন। তাম্রকূটের প্রতি তাহার এতদৃশ বিরাগ ইতিপূর্বে কখনো দেখা যায়নি। চক্ষু নত করিয়া মাথাটি নাড়িয়া নাড়িয়া সুদীর্ঘ নিঃশ্বাসের সহিত বলিলেন, হায় হায়, সর্বনাশ হইয়া গেল। ব্যাপারখানা দেখিয়া নিতাই সেখান হইতে সরিয়া পড়িল। বড় বধূ ঠাকুরানী তখন উঠিয়া বারান্দা মার্জন করিতেছিলেন। নিতাই তাহাকে কর্তার অবস্থা জানাইল। তিনি বলিলেন, বড়বাবুকে উঠাগে যা। বড়বাবু সীতানাথের জ্যৈষ্ঠ পুত্র, নাম শ্রীনিবাস। শ্রীনিবাস উঠিয়া চক্ষু মুছিতে মুছিতে পিতার ঘরে গিয়া উপস্থিত হইলেন।
তাহাকে দেখিয়াই চমকিত হইয়া জিজ্ঞাসা করিলেন, এ কি, আপনার চেহারা এমন হয়ে গেছে কেন? কোনো বিপদ আপদ হয়নি তো? বৃদ্ধ লম্বিত মস্তক দুলাইয়া করুণ স্বরে বলিলেন, হায় হায়, সর্বনাশ হয়ে গেছে। কি হলো? দিলে না? দিয়েছিল রে, দিয়েছিল, সর্বনাশ হয়ে গেছে। পিতা যদি আরো কিছু বলেন, এই আশায় শ্রীনিবাস তার মুখের পানে উৎসুক দৃষ্টিতে চাহিয়া রহিল। বৃদ্ধের মুখ হইতে হাহুতাশের অস্ফুট ধ্বনি ছাড়া আর কিছুই নির্গত হইল না। অবশেষে শ্রীনিবাস বলিলেন, তবে কি হলো, খোয়া গেল? বৃদ্ধ ঘাড় নাড়িয়া পূর্ববৎ উত্তর করিলেন, হায় হায়, সর্বনাশ হয়ে গেল। শ্রীনিবাস এইবার একটু বিরক্ত হইলেন, বলিলেন, কি হলো খুলেই বলুন না। বৃদ্ধ বলিলেন, সে গেছে রে, লোকসান হয়ে গেছে। কেমন করে গেল? চুরি গেছে? না। ডাকাতে নিয়েছে? না। তবে? অনেক কষ্টে এবার বৃদ্ধ বলিলেন, চাঁদবাড়ির ভূধর চাটুর্যে নিয়েছে। পুত্র রাগিয়া বলিলেন, সে আবার কি? সে কি করে গয়নার বাক্স নিলে, ছিনিয়ে নিলে? আপনি চুপচাপ চলে এলেন, পুলিশের সাহায্য নিলেন না? পুলিশে কি আমি যাইনি? পুলিশেও গিয়েছিলাম। থানার দারোগা ভূধর চাটুর্যের ভগ্নিপতি রে, ভগ্নিপতি। ভগ্নিপতিই হোক আর বাবাই হোক, এত্তেলা দিলে ডায়েরিতে তাকে লিখে নিতেই হবে, অনুসন্ধান করিতেই হইবে। লিখে নেবে কি? উল্টো সে আমায় মিথ্যে নালিশের দায়ে জেলে দেবার ভয় দেখালে। কলিকাতায় সে মেসের বাসায় থাকিতে শ্রীনিবাস লেখাপড়া করিতেন। সে বাসায় অধ্যয়নকারী একটি ছাত্র ছিল। তাহার মুখে শ্রীনিবাস মাঝে মাঝে আইন সম্পর্কীয় অনেক তর্ক বিতর্ক শুনিতে পাইতেন। সেই অবধি শ্রীনিবাস নিজেকে একজন আইনজ্ঞ ব্যক্তি বলিয়া স্থির করিয়া রাখিয়াছিলেন। নগদ 8 আনা খরচ করিয়া একখানি মোক্তার গাইড পুস্তক ক্রয় করিয়াছেন। গ্রামের লোকের মোকদ্দমা উপস্থিত হইলে প্রায়ই শ্রীনিবাস কোনো না কোনো পক্ষের সহায়তা করিয়া পরামর্শ দান করেন। গম্ভীরভাবে পিতাকে বলিলেন, ব্যাপারটা কি হয়েছে, সব আদ্যপান্ত খুলে বলুন, দেখি আমি এর কিছু প্রতিকার করতে পারি কিনা। তখন বৃদ্ধ বলিতে আরম্ভ করিলেন। তাহার সেই 1 ঘণ্টা কালব্যাপী সকরুণ বক্তৃতার ভিতর হইতে সমস্ত হাহুতাশ, অশ্রুপাত, অনাবশ্যক মন্তব্য বাদ দিয়া সারাংশটুকু লিপিবদ্ধ করিলাম। সন্ধ্যার পূর্বে নৌকা গুণ টানিয়া আসিতেছিল। হঠাৎ গুণ ছিড়িয়া গিয়া নৌকা বিপরীত দিকে মহাবেগে ছুটিয়া যায়। চন্দ্রবাটির ঘাটে একখানা মাল বোঝাই প্রকাণ্ড ভরে ঠেকিয়া নৌকা ভাঙিয়া গেল। গহনার বাক্স চাদর দিয়া সীতানাথের পিঠে বাঁধা ছিল। অচেতন অবস্থায় সীতানাথকে জল হইতে তুলিয়া ভূধর চট্টোপাধ্যায় তাহাকে গৃহে লইয়া গিয়াছিলেন। শুশ্রূষা করিয়া তাহার প্রাণ বাঁচাইয়াছেন, কিন্তু গহনার বাক্স দিলেন না। শ্রীনিবাস ভুরু কুঞ্চিত করিয়া জিজ্ঞাসা করিলেন, গহনার কথা সে নিজ মুখে স্বীকার করেছে? প্রথমে স্বীকার করেনি। আমার যখন জ্ঞান হলো তখন জিজ্ঞাসা করিলাম, আমার পিঠে যে একটা বাক্স বাঁধা ছিল সে কোথায়? বললে, তা তো কই আমরা পাইনি। তখন আমি চিৎকার করে বললাম, আমার সর্বস্ব গেল রে, ব্রাহ্ম হত্যা করলে রে, বলে আবার আমি অজ্ঞান হয়ে যাই। ফের যখন জ্ঞান হলো তখন দেখি কোথা থেকে একটা ডাক্তার নিয়ে এসেছে। ডাক্তারটি বললে, তোমার কোনো ভাবনা নেই, তোমার বাক্স আছে। আমার সমস্ত পরিচয় জিজ্ঞেস করলে, নারী দেখে ওষুধ দিলে, বলে গেল তোমার কোনো ভয় নেই, 3 দিনের মধ্যে তুমি সেরে উঠবে।
শ্রীনিবাস উৎসাহের সহিত বলিলেন, তবে আদালতের নালিশ করে ডাক্তারকে সাক্ষী মানব, কান ধরে ভূধর চাটুর্যের কাছ থেকে গহনা আদায় করে নেব না? বৃদ্ধ বলিলেন, সে দফাও রফা রে, সে দফাও রফা। ডাক্তারের কাছে কি যাইনি? ডাক্তারের কাছেও গিয়েছিলাম। ডাক্তার বললে গহনার কথা সে কিছুই জানে না, কেবল আমায় সান্ত্বনা দেবার জন্য মিছে করে বলেছিল। আদালতে নালিশ করলে আর কি হবে? ডাক্তার ওই কথাই বলে বসবে। তবে কি করে জানলেন যে ভূধর চাটুর্যেই নিয়েছেন? তারপর ভূধর চাটুর্যে নিজেই বলেছে স্বীকার করে নিয়েছে, অথচ দিল না। বাহ, বেশ লোক তো। তবে তার স্বীকার করার উদ্দেশ্যটা কি? অস্বীকার করাই তো তার পক্ষে সুবিধে ছিল। উদ্দেশ্য আছে রে, উদ্দেশ্য আছে। বলে তোমার ছোট ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দাও, তাহলে ওই গয়নাগুলো সব পাবে। আমি গরিব, আমার মেয়ের বিয়ে হয় না, তোমার গহনা তোমার ঘরেই যাবে। পুরস্কার স্বরূপ আমাকে কন্যাদায় থেকে উদ্ধার করবে। কথাটি শুনিয়া শ্রীনিবাস বলিলেন, তবেই তো দেখছি গোলযোগ। বলিয়া অভ্যাসবশত গুম্ফ প্রান্ত দংশন করিতে প্রবৃত্ত হইলেন। সীতানাথের কনিষ্ঠ পুত্রের নাম শ্রীমান অন্নদাচরণ। তিনি এলে ফেল করা নব্যযুবক, মেজাজটা নিতান্তই সাহেবী ধরনের। প্রাতে ও সন্ধ্যায় বিস্কুট সহযোগে নিয়মিত রূপে চা পান করিয়া থাকেন। গ্রামের বালকদিগের মধ্যে বিদ্বান বলিয়া তাহার যথেষ্ট খ্যাতি আছে। চেহারাটি দিব্য, রবীন্দ্রীয় কেশাদাম তাহার কমনীয় মুখ সৌন্দর্য বহুগুণ বর্ধিত করিয়াছিল। স্ত্রী বিয়োগের পর তিনি বিস্তর কবিত্ব প্রকাশ করিয়াছেন। ভগ্ন হৃদয়ের মহাশোকাশ্রু নামে একখানি চটি কবিতা পুস্তক প্রণয়ন ও প্রকাশ করিয়াছেন। যতবার বিবাহের প্রস্তাব আসিয়াছে অবজ্ঞা ভরে প্রত্যাখ্যান করিয়াছেন। বন্ধু সমাজে পত্নী বৎসল বলিয়া তাহার সম্মানের আর সীমা নাই। তাহাকে এই বিবাহে রাজি করা যাইবে এমন কোনো আশা ছিল না। তাই শ্রীনিবাস বলিলেন, তবেই তো দেখছি গোলযোগ। বৃদ্ধ বলিলেন, দেখো চেষ্টা করে, বলে কয়ে দেখো, নইলে এ বুড়ো বয়সে অতগুলো টাকার গয়নার শোক আমি সহ্য করতে পারি না। আমি মারা যাব। ওকে বলো বিবাহ না করলে পিতৃহত্যার পাপ ওকে লাগবে। অন্নদার চারিটি দাদা। অন্নদাকে পাকড়াও করিয়া আনিয়া তাহাকে ঘিরিয়া বসিলেন। সমস্ত দিন ধরিয়া কত রকমে তাহাকে বুঝাইলেন, কত মিনতি করিলেন, তর্ক করিলেন, রাগ করিলেন, কিছুতেই অন্নদার মন টলিল না। অন্নদার অন্তরঙ্গ বন্ধুবান্ধবগণ খোসামত করিয়া তাহাদের দ্বারায় অনুরোধ চলিতে লাগিল। পুনর্বার দ্বার গ্রহণের বিরুদ্ধে অন্নদা যত প্রকার যুক্তির অবতারণা করিল, তাহার বন্ধুরা সেগুলি যখন যেরূপ সুবিধে হইল সুতর্ক বা বিতর্কের সাহায্যে একে একে খণ্ডন করিল। কাজের কথা ছাড়িয়া যখন ভাবের কথা আসিয়া পড়িল, তখন তাহারা বিজয়ীর মতো অবজ্ঞা হাস্য করিয়া চতুর্দিক হইতে শোক বিহ্বল মৃত পত্নীকের দ্বিতীয় দ্বারগ্রহণের অজস্র উদাহরণ আনিয়া স্তূপীকৃত করিল। দেখো অমুক স্ত্রী বিয়োগের পর সন্ন্যাসী হইয়া গৃহত্যাগ করিয়া গেল, বনে জঙ্গলে পাহাড়ে পাহাড়ে লোটা কম্বল কাঁধে করিয়া ঘুরিয়া বেড়াইল, কিন্তু 1 বৎসর যাইতে না যাইতে ফিরিয়া আসিয়া নিজে মেয়ে দেখিয়া বিবাহ করিল। দেখো অমুক স্ত্রী বিয়োগের পর একজন যশস্বী কবি হইয়া পড়িল, বঙ্কিমবাবু হইতে আরম্ভ করিয়া দেশশুদ্ধ সকলেই সমস্বরে বলিল বাংলা ভাষায় একখানা কাব্য জন্মিয়াছে, কিন্তু সেই আবার একটা আটটা নয়, 2টা বিবাহ করিল। ইত্যাদি প্রকারের যুক্তিতর্ক সমাবেশে পরাজয় স্বীকার করিল বটে, কিন্তু
বিবাহ করিতে রাজি হইল না। এদিকে আর সময় নাই। ভূধর চট্টোপাধ্যায় 10 দিন মাত্র সময় দিয়াছিল। 20 শ্রাবণ বিবাহের শেষ দিন। তাহার 3 দিন কাটিয়াছে, সপ্তাহ মাত্র বাকি। ছেলে যখন কিছুতেই রাজি হইল না, তখন বাপ বলিল, তবে আমি বিবাহ করিব। 2,000 টাকার গহনা আমি কোনো মতেই হাতছাড়া করিতে পারিব না। ইহাতে আমার কপালে যাহাই থাকুক। এই সংবাদটা গ্রামে রাষ্ট্র হইবা মাত্র একটা মহা হাসি টিটকারি পড়িয়া গেল। লোকে বলিল, গহনা হারানো, নৌকা উল্টানো সব ছল মাত্র। সুন্দরী যুবতী মেয়েটিকে দেখিয়া হারাইয়াছে বুড়ার মন, আর উল্টাইয়াছে বুড়ার বুদ্ধিশুদ্ধি। কেহ বলিল, বুড়াকে চেনা ভার, দুধটুকু মরিয়া ক্ষীরটুকু হইয়া আছে। কেহ বলিল, একখানে দীনবন্ধু মিত্রের বিয়ে পাগলা বুড়ো নাটক কিনিয়া উহাকে প্রেজেন্ট করো। কেহ বলিল, বুড়ার প্রাণের ভিতরটা যে এমন করিয়া হামাগুড়ি দিতেছে, তাহা তো আমরা জানিতাম না। একজন গান বাঁধিতে জানিত, সে বহু লোকের অনুরোধে এই উপলক্ষে কয়েকটা মজাদার গান বাঁধিয়া দিল। যাহারা সমাজের বিজ্ঞ লোক বলিয়া খ্যাত, তাহাদের 2-1 আসিয়া সীতানাথকে বলিলেন, মুখুজ্জেমশাই, আপনি তো বিবাহ করতে যাচ্ছেন, তারা যদি আপনাকে মেয়ে না দেয়, আপনি কিঞ্চিৎ বয়সপ্রাপ্ত হয়েছেন, মেয়ে হঠাৎ দিতে সম্মত নাও তো হতে পারে। সীতানাথ বলিলেন, ও হারামজাদা যে বিবাহ করবে না তা আমি আগে থেকেই জানতাম। ছেলে যদি বিবাহ না করে, তবে আমি বিবাহ করলেও অলংকার দেবে বলেছে। পেল্লায় মেয়ে এত বড়, অর্থাভাবে আজও বিবাহ হয়নি, তাদের আর জাত থাকে না। যুবা বুড়ার বিচার করলে তাদের কি আর চলবে? পাড়ার লোকের, গ্রামের লোকের যতই আমোদ হোক, বাড়ির লোকের মাথায় এ কথা শুনিয়া যেন বজ্রাঘাত হইল। চারি ছেলে চারি বধূ ভাবিয়া ব্যাকুল হইয়া উঠিল। তাহারা শতপরত নানা উপায়ে নানা প্রকারে বুড়াকে বুঝাইতে লাগিলেন। সীতানাথ বলিলেন, দেখো, আমার বিবাহ করিবার কিছু মাত্র প্রয়োজন নাই। তোমরা অন্নদাকে রাজি করো, আমি ছেলের বিবাহ দিয়ে সোনার চাঁদ বউ ঘরে আনি। অন্নদা বেচারি কিয়ৎ পরিমাণে রেহাই পাইয়াছিল। এই কথার পর দ্বিগুণ উৎসাহের সহিত আবার তাহার উপর উৎপীড়ন আরম্ভ হইল। শেষে অন্নদা চোখ মুখ লাল করিয়া রাগিয়া বলিল, তোমরা যদি আমাকে এমন করিয়া দিক করো, তবে আমি বিরাগী হয়ে একদিক পানে চলে যাব। বড় বধূ রাগিয়া বলিলেন, ঢের হয়েছে, ঢের দেখেছি ঠাকুরপো। এই বয়সে কত দেখলাম, বাঁচি তো আরো কত দেখব। এখন এরকম করছো, কিন্তু শেষ রক্ষে হলে হয়। 24 শ্রাবণ। বিবাহের আর মাত্র 5 দিন বাকি। সীতানাথ টাকা কড়ি লইয়া কলিকাতায় গেলেন। বলিয়া গেলেন, আবশ্যকীয় জিনিসপত্র কিনিয়া সেইখান হইতেই বিবাহ করিতে যাইবেন। বৃদ্ধ যাত্রা করিলে পর বাড়িতে নতুন করিয়া মহা গণ্ডগোল পড়িয়া গেল। ছোট বড় সকলেই অন্নদার প্রতি একেবারে খড়গহস্ত। প্রায় 10 বৎসরকাল গৃহিণীর মৃত্যু হইয়াছে। ছেলে মেয়ে নাতি পুতি ভরা সংসার। সীতানাথ আর দ্বার পরিগ্রহ করেন নাই, লোকেও সে পরামর্শ দেয় নাই। আজ 10 বৎসর কাল বড়বধূ ঘরের গৃহিণী। হঠাৎ নোলক পড়া মূর্তিমতী উপদ্রব রূপিণী একটি কচি মেয়ে আসিয়া তাহার হস্ত হইতে গৃহস্থলীর শাসনদণ্ড কাড়িয়া লইবে, এ কল্পনা মাত্র নিতান্তই যন্ত্রণাদায়ক হইল। বড়বধূ আবার কাঁদিতে কাঁদিতে অন্নদাকে মিনতি করিতে আরম্ভ করিলেন। অনু ভাই লক্ষ্মীটি, এখনো সময় আছে, এখনো বিবাহ করো, নইলে সোনার সংসার ছাড়খাড়ে যায়। অন্নদা হঠাৎ বলিল, দেখো বৌদিদি,
আমি একটা মতলব স্থির করিয়াছি। শুনলাম তারা বড় গরিব, তাই মেয়েটির বিয়ে হয় না। তোমরা কোনো রকমে 1000 টাকা আমাকে সংগ্রহ করে দাও। আমি সেই টাকা ভূধর চাটুর্যকে দিয়ে বলি, আপনি ব্রাহ্মণ, কন্যাদায়গ্রস্ত, কিঞ্চিৎ সাহায্য করিলাম, মন মতো সুপাত্র এনে মেয়ের বিবাহ দিন। আমার গহনাগুলো ফিরিয়ে দিন। তা তারা দিতে পারে। তারা যে অধার্মিক নয়, তাদের ব্যবহারে তা জানা যাচ্ছে। অনায়াসেই তো গহনাগুলির কথা অস্বীকার করতে পারত। কথাটা সকলে মিলিয়া তোলাপাড়া করিয়া বলিল, হ্যাঁ, এ পরামর্শ মন্দ নয়, চেষ্টা করিয়া দেখিতে ক্ষতি কি। প্রাণের দায়। পরিবারস্থ সকলের মধ্যে চাঁদা করিয়া কিছু ঋণ করিয়া 1000 টাকা জমা হইল। সকালে সীতানাথ রেলপথে কলিকাতা যাত্রা করিয়াছিলেন। সন্ধ্যার সময় অন্নদার নৌকা চন্দ্রবাটি অভিমুখে রওনা হইল। চতুর্থ পরিচ্ছেদ। একখানি পত্র। চন্দ্রবাটি গ্রাম, তারিখ 27 শ্রাবণ। পরম পূজনীয় শ্রীযুক্ত পিতা ঠাকুর মহাশয়, শ্রীচরণ কমলেশু, সংখ্যাতীত প্রণামান্তে নিবেদন। আপনি কলকাতায় রওনা হইবার পরদিবস আমি কার্যগতিকে চন্দ্রবাটি গ্রামে উপস্থিত হই। প্রথমেই মহাশয়ের জীবনদাতা বন্ধু শ্রীযুক্ত ভূধরনাথ চট্টোপাধ্যায়ের সহিত সাক্ষাৎ করি। উক্ত মহাশয় পরম সজ্জন ব্যক্তি, যার পরনাই আদর অভ্যর্থনায় আমাকে আপ্যায়িত করিয়াছেন। এ পর্যন্ত আমি তাহার গৃহে অতিথি। আমার পরিচয় পাইয়া গ্রামের কয়েকটি ভদ্রলোক আমার সঙ্গে সাক্ষাৎ করিলেন এবং একজন বিজ্ঞ ব্যক্তি আমাকে নির্জনে লইয়া গিয়া বলিলেন, বাবা, শুনিতেছি নাকি তুমি এই ভূধর চাটুর্যের কন্যাকে বিবাহ করিতে প্রস্তুত হইয়াছ। আমি সবিনয় প্রতিবাদ করিয়া বলিলাম যে আমি নই, পরন্তু আমার পূজনীয় পিতৃদেব উক্ত বালিকাটির পানিপীড়ন করিতে অভিলাষী। কথাটি শুনিয়া বিজ্ঞ লোকটি থতমত খাইয়া গেলেন। মনে করিলেন বুঝি আমি তাহার সঙ্গে বিদ্রূপ করিতেছে। অবস্থা দেখিয়া আমি তাহাকে সব কথা বুঝাইয়া বলিলাম। শুনিয়া বিজ্ঞ ভদ্রলোকটি বলিলেন, সর্বনাশ, তোমার পিতা ঠাকুর যেন এমন কার্য না করেন। ও মেয়েটির জাতকুলের ঠিকানা নাই, ওটি কুড়ানো মেয়ে। 13-14 বৎসর পূর্বে যেবার মহাবারুণী যোগে ত্রিবেণীতে লক্ষ লোকের সমাগম হইয়াছিল, সেই বৎসর সপরিবারে সেখানে গঙ্গা স্নান করিতে গিয়া চট্টোপাধ্যায় ওই মেয়েকে কুড়াইয়া পায়। ও মেয়ের বয়স তখন বছর 2 আন্দাজ। নিঃসন্তান বলিয়া চট্টোপাধ্যায় মেয়েটিকে কন্যার মতো প্রতিপালন করিয়াছে। অনেকবার ও মেয়ের বিবাহেরও সম্বন্ধ হইয়াছিল, কিন্তু পাছে কোনো সৎকুলীন ব্যক্তির জাতিনাশ হয়, এই আশঙ্কায় আমরা প্রতিবারই বরপক্ষীয় গণকে সাবধান করিয়া দিয়াছি। তোমাদিগকেও সাবধান করিয়া দিলাম। মহাবারুণী যোগের সময় ত্রিবেণী ঘাটের মেয়েটিকে কুড়াইয়া পাওয়া গিয়াছে শুনিয়া আমার মনে একটা সন্দেহ উপস্থিত হইয়াছিল। মেয়েটিকে একবার দেখিবার নিতান্ত ইচ্ছা হইল। চট্টোপাধ্যায় মহাশয়কে বলিলাম, আমার পিতা ঠাকুর যখন আপনার কন্যার পাণিগ্রহণ প্রার্থী হইয়াছেন, তখন মেয়েটিকে একবার দেখা আমার সর্বতোভাবে কর্তব্য। চট্টোপাধ্যায় কন্যাকে যথাসাধ্য বসনভূষণে সাজাইয়া আমার সম্মুখীন করেন। মেয়েটিকে দেখিয়া আমি অত্যন্ত বিস্মিত হই। মুখখানি অবিকল, আমাদের ছোট বধূর মতো। চট্টোপাধ্যায় মহাশয়কে জিজ্ঞাসা করিলাম, মেয়েটির কোনো স্থায়ী রকমের ব্যাধি আছে কিনা। তিনি প্রথমত কিছুতেই কিছু স্বীকার করেন না।
অনেকক্ষণ জেরা করিয়া বাহির করিলাম যে মাঝে মাঝে মেয়ের বুকে অম্লশূলের মতো একটা বেদনা দেখা যায়। 2 দিন কখনো বা 3 দিন বুক যায় শব্দ, তাহার পর ভালো হইয়া যায়। বৎসরে এরূপ 2-3 বার হইয়া থাকে। পূর্বে যাহা সন্দেহ করিয়াছিলাম তাহাই বিশ্বাসে পরিণত হইল। মেয়েটি আমার শ্যালিকা। হিসাব করিয়া দেখিলাম 13 বৎসর পূর্বেই আমার শ্বশ্রু ঠাকুরানী মেয়েটিকে ত্রিবেণীর ঘাটে হারাইয়া আসেন। তখন তাহার বয়স 2 বৎসর মাত্র। সপ্তাহ ধরিয়া ত্রিবেণীর চতুর্দিকে অনেক নিষ্ফল অনুসন্ধান হয়। মেয়েটির গায়ে অনেক সোনার গহনা ছিল। এই নিমিত্ত সকলে সিদ্ধান্ত করেন যে গহনার লোভে কেহ তাহাকে হত্যা করিয়া থাকিবে। এই সমস্ত ইতিহাস আপনি অবশ্যই জ্ঞাত আছেন। অম্লশূলের ব্যারামটা, উহাও একটা প্রধান কথা। আমার শ্বশ্রু ঠাকুরানীর উহা আছে, আমার স্ত্রীর ছিল, আমার শ্যালকগণও অল্পাধিক পরিমাণে ওই পীড়াক্রান্ত। যাহা হোক, আমি এই তথ্য আবিষ্কার করিয়াই শ্বশুর মহাশয়কে তার যোগে সংবাদ প্রেরণ করি। অদ্য প্রভাতে তিনি আমার শাশুড়ি ঠাকুরানীকে সমভিব্যাহারে লইয়া এখানে উপস্থিত হইয়াছেন। মেয়েটি যে তাহারই সে বিষয়ে শ্বশ্রুদেবীর সংশয় মাত্র নাই। অতঃপর আপনি যদি কন্যাটিকে বিবাহ করেন তাহা হইলে কতকটা সম্পর্ক বিরুদ্ধ হয়, এই কারণও বটে। আর মহাশয়কে এই বয়সে একটা গলগ্রহ করিয়া দিয়া কষ্টে ফেলা উপযুক্ত সন্তানের কর্তব্য কর্ম হয় না ভাবিয়া আমি তাহাকে বিবাহ করিতে স্বীকৃত হইয়াছি। অতএব আপনি প্রয়োজনীয় দ্রব্যাদি লইয়া সত্বর আগমন করিবেন। বাড়িতে দাদা মহাশয় গণকে পত্র দ্বারা নিমন্ত্রণ করিলাম। নিবেদন মিতি শ্রী অন্নদাচরণ দেবশর্মা। পুনশ্চ যদি সময় থাকে তবে আসিবার পূর্বে একবার হরিদাস চট্টোপাধ্যায়ের পুস্তকের দোকানে উপস্থিত হইয়া মুদ্রাচিত ভগ্নহৃদয়ের মহাশোকাশ্রু নামক কাব্যখানির সমস্ত অবিকৃত খণ্ডগুলি সঙ্গে আনয়ন করিবেন। চট্টোপাধ্যায়ের নামে একখানি পত্র লিখিয়া এই সঙ্গে দিলাম। আপনার প্রতি তাহার অবিশ্বাসের কোনো কারণ থাকিবে না। তাহাকে জিজ্ঞাসা করিয়া আসিবেন, আমি যদি আত্মজীবন চরিত নামক একখানি গ্রন্থ প্রণয়ন করি তবে তিনি সে পুস্তক নিজ ব্যয়ে প্রকাশ করিতে প্রস্তুত আছেন কিনা। এই অলিখিত পুস্তকখানি অতীব মনোরম ও কৌতুকাবহ হইবে। ইতি শ্রী অন্নদা। পুনশ্চ 2, ভূধর চট্টোপাধ্যায় যে আমার প্রথমা পত্নীর অলঙ্কারের কথা বলিয়াছিলেন, এখন বলিতেছেন তাহা সর্বৈব মিথ্যা। পাছে মহাশয় সেগুলির অপ্রাপ্তিতে নিরাশা দুঃখ অনুভব করে, তাই এখনো অবধি বলিয়া রাখিলাম। আমাকে বিবাহ করিতে কৃতসংকল্প দেখিয়া তিনি এ কথা প্রকাশ করিয়াছেন। এই মিথ্যাচারণের জন্য আমি তাহার কৈফিয়ত চাহিয়াছিলাম। তিনি বলিলেন, মুখুজ্জে মহাশয় সম্বিত পাইয়া যখন আমাকে জিজ্ঞাসা করিয়াছিলেন বাক্স কোথায়, আমি বিস্মিত হইয়াছিলাম ও সত্য বলিয়াছিলাম কোনো বাক্স পাই নাই। তাহার পর ডাক্তার আসে এবং পরামর্শ দেয়, ও কথা বলিও না, পীড়া বাড়িবে, বলিও বাক্স আছে, উহাকে ভালো হইতে দাও। আমিও মনে করিলাম এই সুযোগে মেয়েটিকে পার করিবার চেষ্টা করি। বাপুহে, আমার মেয়ের কিনারা হইতেছিল না, তাই 2টা মিথ্যা কথা বলিয়াছিলাম। তা সে মিথ্যা কতক্ষণ টিকিত? বিবাহ হইলেই সমস্ত প্রকাশ হইত। তখন তো আর তোমরা মেয়েকে ফিরাইয়া দিতে পারিতে না। চট্টোপাধ্যায় মহাশয় যতই বিনয়ী ও অতিথি বৎসল হন, নীতিজ্ঞান তাহার অতি শোচনীয়। এরূপ শিথিল নীতির মানুষ যে আমার শ্বশুর হইলেন না, ইহাতে আমি নিজেকে নিজে অভিনন্দন
করিতেছি। ইতি শ্রী ও। আপনারা এতক্ষণ শুনছিলেন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কুড়ানো মেয়ে, আজ শেষ পর্ব। গল্প পাঠ ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। নিজে ভালো থাকবেন, সুস্থ চিন্তায় থাকবেন। নমস্কার।